বগুড়া ২ আসনে মনোনয়ন বাতিলের ফলে ঢাকা ১৮ আসন থেকে লড়বেন মান্না। আজ বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক। আজ সিলেটে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। যারা ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত চাইবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে, তাসনিম জারা। বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে, রুমিন ফারহানা। জামায়াত প্রার্থীরা শিক্ষায় এগিয়ে, বিএনপির প্রার্থীরা সম্পদে। বগুড়া ২ আসনে মনোনয়ন বাতিলের ফলে ঢাকা ১৮ আসন থেকে লড়বেন মান্না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য এলো মিশ্র খবর। ঢাকা ১৮ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বগুড়া ২ আসনে তা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল শনিবার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে ঢাকা ১৮ আসনে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর মাধ্যমে ঋণখেলাপি দায়ে তার নির্বাচন অনিশ্চিত হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল তার অবসান হলো। তবে নিজ জেলা বগুড়া ২ আসনে হলফনামায় স্বাক্ষরের তারিখ ভুল ও মামলা নথি অসঙ্গতির মতো ঠুনকো অজুহাতে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মান্না। তিনি জানান, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বগুড়া ২ আসনটি বিএনপির তাকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও সেখানে বিএনপির আরেক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে আপিলের মাধ্যমে বগুড়ার আসনটিও ফিরে পাওয়ার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদী। ঢাকা ও বগুড়া উভয় আসনেই শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকতে নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ভূমিকার দাবি জানিয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। আজ বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ পর্যায়ের কৌশল নির্ধারণে আজ প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসছেন বিএনপি নবগঠিত ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিকেল ৫টায় গুলশানে এই বৈঠক শুরু হবে। আজকের বৈঠকে মূলত ৩টি প্রধান এজেন্ডা প্রাধান্য পেতে পারে। প্রথমত, দেশব্যাপী বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী পরিচালনার আনুষ্ঠানিক রোডম্যাপ চূড়ান্ত করা। দ্বিতীয়ত, গত কয়েকদিনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া বা স্থগিত হওয়া প্রার্থীদের আইনি সহায়তা ও আপিল প্রক্রিয়ার তদারকি করা। এবং তৃতীয়ত, ১১ দলীয় জোটের শরিকদের সাথে আসন সমঝোতার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ হওয়া এবং মহাসচিব মির্জা ফখরুলের আজ সিলেট থেকে নির্বাচনী সফর শুরু করার পর এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমন্বয় ও অভিজ্ঞতার মিশেলে গঠিত এই কমিটি আগামী ১ মাস বিএনপির পুরো নির্বাচনী যন্ত্রকে পরিচালনা করবে। আজ সিলেটে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক পরিচালনার লক্ষ্যে আজ পুণ্যভূমি সিলেটে পা রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুর ১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুরে ১:২টায় তিনি সিলেটে পৌঁছাবেন। সফরসূচি অনুযায়ী সিলেটে পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং পরে হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ পরবর্তী সময়ে মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। মাজার জিয়ারত শেষে সন্ধ্যায় সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হবেন তিনি। দলীয় সূত্র মতে এই পুণ্যভূমি থেকেই বিএনপি নির্বাচনী পরিচালনার আনুষ্ঠানিক রোডম্যাপ এবং আগামী দিনের কর্মকৌশল ঘোষণা করা হতে পারে। মহাসচিবের আগমনকে কেন্দ্র করে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুরু করে নগরীর প্রধান সড়কগুলোতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে নির্বাচনী উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যারা ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত চাইবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে, তাসনিম জারা। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা জানিয়েছেন, এনসিপি ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তে যারা একমত নন তাদের দেওয়া ক্রাউড ফান্ডিং বা গণ অনুদানের টাকা ফেরত দেওয়া হবে। শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি নিশ্চিত করেন, এ পর্যন্ত ২০৫ জন অনুদান ফেরত চেয়েছেন এবং তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদের জন্য তিনি একটি অনলাইন ফর্মের লিঙ্কও শেয়ার করেছেন। উল্লেখ্য, হলফনামা অনুযায়ী তিনি মোট ৪৬,৯৩,০০০ টাকা অনুদান সংগ্রহ করেছিলেন। এর আগে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে তাসনিম যারা জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার মতো তার কাছে শক্ত আইনি যুক্তি ও নজির রয়েছে। আপিলে জয়ী হয়ে নির্বাচনে ফেরার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এবং সমর্থকদের নিরাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন। জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের বিরোধিতা করে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম যারা রাজনৈতিক ভবিষ্যৎ এখন নির্বাচন কমিশনের আপিল শুনানির ওপর নির্ভর করছে। বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে, রুমিন ফারহানা।
বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন, দল থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তার জনসমর্থন বহুগুণে বেড়েছে। গত শনিবার রাতে আশুগঞ্জের লালপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকাবহ মুহূর্তে তাকে সহ ৯ নেতাকে বহিষ্কারের বিষয়টি সাধারণ মানুষ সহজভাবে নেয়নি। তিনি নিজেকে এখন কোনো বিশেষ দলের নয়, বরং জনগণের প্রার্থী হিসেবে অভিহিত করেন। রুমিন ফারহানা আরও মন্তব্য করেন, ১৯৭৩ সালে তার বাবা অলি আহাদ যেমন আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করেছিলেন, ২০২৬ সালে এসে তাকেও ধানের শীষের জোয়ারের বিপক্ষে একইভাবে লড়তে হচ্ছে। উল্লেখ্য, এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে রুমিন ফারহানার এই স্বতন্ত্র অবস্থান এবং বহিষ্কার পরবর্তী সহমর্মিতার ভোট ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সমীকরণকে এখন নতুন এক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। জামায়াত প্রার্থীরা শিক্ষায় এগিয়ে, বিএনপির প্রার্থীরা সম্পদে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং তিনি অঙ্গীকার করেছেন, ইনসাফ প্রতিষ্ঠায় বেগম জিয়ার মতো যে কোনো জুলুম শৈলেও এই মাটি ছেড়ে যাবেন না। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎকালে ডাকসু প্রতিনিধি দল খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সহমর্মিতা জানান এবং এ সময় তারেক রহমান তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। কুমিল্লার ১১টি আসনে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে ১০৭ জন প্রার্থীর মধ্যে ৭৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা যায়, বিএনপি প্রার্থীরা সম্পদে এগিয়ে থাকলেও জামায়াত প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতায় অনেকটা এগিয়ে আছেন। যেমন কুমিল্লা ৮ আসনে জাকারিয়া তাহের সুমনের সম্পদ ২৩১ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে ১১ দলীয় জোট আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে এখনও দর কষাকষি চললেও ৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই এই সংকট সমাধানের আশা করছেন উভয় দলের শীর্ষ নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার প্রয়াণে সৃষ্ট সহানুভূতির জোয়ার এবং তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন ভোটের মাঠে বিএনপিকে বড় ধরনের সুবিধা দিলেও তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করাই হবে নতুন নেতৃত্বের আসল চ্যালেঞ্জ।